বঙ্গবন্ধুর সেই রক্তমাখা পাঞ্জাবিটা যদি আমি সংরক্ষণ করতে পারতাম, আমার এটাই আমার মাথায় আসছিল যে এই পাঞ্জাবিটা তো আর পাবো না। বঙ্গবন্ধুর যে রক্তমাখা পাঞ্জাবি, মোটা কালো ফ্রেমের চশমাটা, সেটা তো আর আমরা ফিরে পাবো না, যেটা একবার ধ্বংস হয়ে গেছে। তো যেদিন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেদিন আপনার মনের অবস্থা কেমন হয়েছিল? সেদিন সেদিন সন্ধ্যা থেকে আমি যখন শুনি স্কুল থেকে এসে যে এমন ঘটনা, তখন আমি মার সাথে টেলিভিশনে বিষয়টা চালু করে এবং দেখি সত্যি সত্যি সেই ঐতিহাসিক বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তখন আমি জানি না, আমার নিজের কান্না পেয়েছে। বিষয়টা দেখে এতটা খারাপ লেগেছে, যা আমি ক- অন্য কোনো সময় এমন কষ্টটা পাইনি, যে এই কষ্টটা আমি ধানমন্ডি 32 ভাঙার সময় পেয়েছিলাম। কি কি বোধ হচ্ছিল তখন? তখন মনে হচ্ছিল যে একটিবার যদি আমি ধানমন্ডি 32-এ যেতে পারতাম, বঙ্গবন্ধুর সেই রক্তমাখা পাঞ্জাবিটা যদি আমি সংরক্ষণ করতে পারতাম, আমার এটাই আমার মাথায় আসছিল যে এই পাঞ্জাবিটা তো আর পাবো না। বঙ্গবন্ধুর যে রক্তমাখা পাঞ্জাবি, মোটা কালো ফ্রেমের চশমাটা, সেটা তো আর আমরা ফিরে পাবো না, যেটা একবার ধ্বংস হয়ে গেছে। তো তুমি কিভাবে সময়টা কাটিয়েছিলে? যেটা দেখে দেখে কাটিয়েছিলে নাকি শুধু কান্নাই পাচ্ছিল? উম, দেখেছি, কান্নাও পাচ্ছিল যে এমন ঘটনাটা এতটাই হৃদয় বিদারক ছিল যে এমন ভাবে ভাঙা হয়েছে, মানে কোনো কিছুই ছাড় দেওয়া হয়নি। আমি মানে এই আমার ছোট থেকে বড় হওয়ার পরেই প্রথম দেখলাম যে একটা বাড়ির উপর রাগ দেখানো। বাড়িটা তো কোনো দোষ করেনি, বা বাড়িটার তো কোনো দোষ ছিল না। তাহলে বাড়িটা কেন ভাঙা হলো, কেন বাড়িটার উপর রাগটা ঝরানো হলো? কেন, তোমার কাছে কি মনে হয় কেন এই বাড়ির উপরে এত রাগ? আমার কাছে মনে হয় হয়তোবা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে কাজটা করা হয়েছে, কারণ কখনোই বাংলাদেশের মানুষ এটাকে কখনো সমর্থন করবে না। এটা আমার মনে হয় ব্যক্তিগত আক্রোশ থেকেই কাজটা করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকে পান না? এই যে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিল, এই পরশুদিনও একটা বঙ্গবন্ধুর মুরাল এবং সারওয়ার্দী উদ্যানে যেই পাকিস্তানি হানাদার বাহিনীর যেই আত্মসমর্পণের একটা মুরাল, এটি গুড়িয়ে দেয়া হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আহ এগুলি করে তারা কি অ্যাচিভ করবে? এগুলি করে দিয়ে কি তারা ইতিহাস বদলে দিতে পারবে? যে লঙ্কায় সে হয় রাবণ। এখন অনেক উদার ব্যক্তিও বাংলাদেশের ক্ষমতা আসীন হলে তিনি যে অন্যান্যদের কথা ভাবনা চিন্তা করে আহ, বুঝিনি। না আমি বলছি, আপনার প্রশ্ন যদি আমি শুনতাম আর একটু। মানে এইভাবে ধ্বংস করে কি ইতিহাসের পথ বদলে দিতে পারবে তারা? না, এটা তো সম্ভব না। যারা ক্ষমতায় থাকে, ওটাই আমি বলার চেষ্টা করছিলাম, যারা ক্ষমতায় থাকে তারা তো আহ, এগুলো আমরা কি দেখেছি, আওয়ামী লীগের ক্ষেত্রে কি দেখলাম, পতনটা যা হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের পতন তো অনিবার্য ছিল। এটা যেভাবে বলেন না কেন, দিনের পর দিন ভোট দিবে না, বছর পর বছর ভোটবিহীন ভাবে ক্ষমতা থাকবে, এটা তো হতে পারে না। প্রকৃতির তো একটা প্রতিশোধ আছে, রাষ্ট্রবিজ্ঞানেও তো একটা থিওরি আছে। তো পতনটা তো অনিবার্য ছিল, কিন্তু সেই পতনটা আরো করুণ হলো। যেভাবেই হোক, পিছনে নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইন থাকা, যাই হোক, হয়েছে তো। তো এ- এখনো তো যারা শাসক গোষ্ঠীতে যারা রয়েছেন, তারাও তো সেই নিকট অতীত থেকেও তো তারা শিক্ষাটা নিচ্ছে না। এবং ইতিহাসের শিক্ষা তো এই যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। আপনি সায়েন্স বলেন, প্রকৃতি বলেন, কি বলে এটাকে, সৃষ্টিকর্তা বলেন, সবই তো থিওরির বাইরে কিছু নয়। সৃষ্টিকর্তার বিচারও তো থিওরির বাইরে কিছু নয়। তিনিও তো সব নিয়ম মেনে বিচার করেন। প্রকৃতি তো আছেই, বিজ্ঞান তো থিওরির তো বাইরে এই কিছু নয়। সরকারের পতনটা আপনি কেমন দেখেন? আওয়ামী লীগ সরকারের সময় আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম 5 আগস্টের ঠিক 2-3 দিন আগে। ইচ্ছা করলে এখনো ঢু মেরে আসতে পারেন, আমার সাথে যদি আপনার ফ্রেন্ডশিপ থাকে বা আমার প্রোফাইলে ঘুরে আসতে পারেন, যে যত বেশি দেরি
তত বেশি করুণ পরিণতি। কিন্তু সেই করুণ পরিণতিটা যে এত করুণ হবে আমি নিজেও চিন্তা করতে পারিনি। আমি নিজে লিখছি কিন্তু নিজেও কল্পনা করতে পারিনি যে করুণ পরিণতির চিত্রটা এরকম হতে পারে। যদি সেই ধারা অব্যাহত থাকে, সে যেই হোক, বর্তমান সরকার হোক আর যেই হোক, পরিণতিটা ওরকমই সবার ভাগ্যেই জুটবে, খুব স্বাভাবিক। মানে এই সরকারের পরিণতিটা কেমন দেখেন? যা চলছে, আমি এক বাক্যে বলি, আমি এর আগে উচ্চারণ করেছি, আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী হয়ে থাকে, আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি হয়েছে 17 বছর ধরে, 15.5 বছর ধরে। আর আওয়ামী লীগ যা যা করেছে তা তো ছাড়িয়ে গেছে এই 1 বছরে। তাহলে বুঝুন এবার পরিণতিটা কেমন হতে পারে। তারা কি সেটা বুঝতে পারে? বুঝতে পারলে তো এগুলো হতো না। ধানমন্ডিতে মহিলার সাথে যে ভদ্র মহিলার সাথে যা করা হলো, এটা তো বুঝতে পারলেও এটা ঘটতো না। আমাদের পাশে যিনি বসে রয়েছে, যে বাচ্চাটি বসে রয়েছে, আমি বাচ্চাই বলবো তাকে, ক্লাস 9-এ পড়ে, তো তার সাথে যেটি করা হয়েছে, এটি কি সম্ভব? এটি কোনো সুষ্ঠু মানে পরিবেশে এটি কি সম্ভব? আওয়ামী লীগ নানান ধরনের অপকর্ম করেছে। আওয়ামী লীগ বিএনপিকে রাস্তা নাম দেয়নি, আওয়ামী লীগ জামাতকে রাস্তা নাম দেয়নি, জামাতের ব্যানার দেখলে ছিঁড়ে ফেলা হয়েছে, বিএনপিকে ধাওয়া দেওয়া হয়েছে, এগুলো যেমন সত্য কথা। এটা তো হয়নি যে ও বিএনপি করে রাস্তা দাঁড়িয়ে জেনারেল জিয়াউর রহমানের ছবিতে কেন মালা দিচ্ছে এই জন্য ওকে তুলে নিয়ে আসবে, তার অপরাধ। এটা তো করেনি। কেউ একজন ফুল দিতে যাচ্ছে, আগুন দেয়নি, সেটা হয়তো বিচ্ছিন্ন ভাবে দেওয়া হয়েছে, কিন্তু মব ক্রিয়েট করে দেওয়া হয়নি। আগুন দেওয়ার চেয়েও বীভৎস কিছু ঘটতে পারে। আমরা বিশ্বজিৎকে দেখেছি না কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, প্রকাশ্য দেওয়ালকে। হ্যাঁ, মানুষ কোপানোর জায়গা পাচ্ছে না, এত এত ছাত্রলীগের নেতা কর্মী একজন মাত্র মানুষকে কিভাবে কুপিয়ে হত্যা করছে। ঘটেছে তো বীভৎস অনেক কিছু, কিন্তু এভাবে সংঘবদ্ধ হবে এই ধরনের পৈশাচিকতা চলেনি। হ্যাঁ, ধরেন বিশ্বজিৎকে হত্যা করেছে, বিচার তো হয়েছে। আবরার হত্যা হয়েছে, বিচার তো হয়েছে। আর এখন যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে মুক্ত করে রাখে, আর যারা ভিকটিম, ঘটনার শিকার, তাদেরকে বন্দি করে রাখে। আপনি তো মঞ্চ একাত্তরের ক্ষেত্রে ঘটলো। শুধু মঞ্চ একাত্তর কেন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেই এক্সাম্পল দিচ্ছি, সব ক্ষেত্রে এটা হচ্ছে। আমি মঞ্চ একাত্তরের ঘটনাটি, যেটি আমাকে যে উদ্দেশ্যে আজকে দেখেছেন, এখানে কথা বলার সুযোগ দিচ্ছেন, সেই মঞ্চ একাত্তরের ঘটনাকে কেন্দ্র করেই তো আমি সেজন্যই মঞ্চ একাত্তরের ঘটনাটির কথা বললাম, যেখানে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, যেখানে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানের 28 আগস্টের অনুষ্ঠানের আগেই প্রকাশ্যে হুমকি দেওয়া হলো যে 28 আগস্ট মঞ্চ একাত্তর অনুষ্ঠান করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে। তো তাদের বিরুদ্ধে কিছু করা হলো না। যারা মব ক্রিয়েট করলো, যারা মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরলো, যারা মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করলো, তাদের কিছু করা হলো না। তারা কোনো সন্ত্রাস করেনি। সন্ত্রাস করেছি নাকি আমরা। মুক্তিযুদ্ধ নিয়ে যারা আলোচনা করতে গিয়েছিলাম, সংবিধান নিয়ে, 72 সংবিধান নিয়ে যারা আমরা আলোচনা করতে গিয়েছিলাম, কোথায় সংশোধনী হতে পারে, আসলে সংবিধানের পরিবর্তনটা কতটুকু হতে পারে, এইগুলো নিয়ে যারা কথা বলতে গেছেন, সেখানে ডক্টর অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। সেখানে তো প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ভাইও ছিলেন, মাহবুব কামাল ভাইও ছিলেন, যুগান্তরের সহকারী সম্পাদক। তো এই মানুষগুলো সন্ত্রাস করতে গেছে, সেখানে আমরা সন্ত্রাস করতে গেছি, এটা বললো আর তাই দেশের মানুষ মেনে নিতে হয়? এবং দেখা তো যাচ্ছে যারা মারছে তারাই আবার ওখানে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ নিয়ে এসে আবার সুন্দরভাবে মামলা দিয়ে দিল। এগুলো তো স্পষ্ট, এখানে লোকচুরি কিছু নেই। অনেকে এখানে মন্তব্য করছেন, কেউ আপনি একটু ভয় পাচ্ছেন নাকি, নিরাপত্তাহীনতায় কতখানি ভুগছেন? ভয় পেলে কি এখানে আসতাম? না, মানে যে কথাগুলো বলছি তাহলে তো আমি তো অ্যাভয়েডই করতাম আপনাকে। আপনি তো বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি। শুধু আপনি নয়, এর মধ্যে বেশ কয়েকটি ইন্টারভিউ দেওয়া হয়েছে। ভয় কি? এখন আমি কি না, যে কথাগুলো যে আপনি বললেন যে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, যেটি আমি দেখিনি, আমি কি সেটি জোর করে বলবো? কারাগারে নির্যাতন করা হচ্ছে, সেটি আমি জোর করে বলবো? এখন কতটুকু নিরাপদ বোধ করছেন? আশঙ্কা তো থাকেই, আশঙ্কা থাকে না? আমি
অ্যারেস্ট হওয়ার আগে যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাকে এখন একেবারে উড়িয়ে দেবো যে জেলে একবার গেছি আবার নেবে না, একেবারে চিরদিনের জন্য আমি মুক্ত হয়ে গেছি? এটা তো মুক্ত নয়, এটা জামিনে ছাড়া পাওয়া। আমাদের মামলা তো প্রত্যাহার করা হয়নি। যদি প্রত্যাহার করা হতো বুঝতাম যে না আপাতত মুক্ত, তাও তো নই। এবং ওই জায়গাতে আমি আবারও এমফাসাইজ করতে চাই, যিনি এই মন্তব্য করেছেন তার উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে শ্রদ্ধা রেখেই বলতে চাই, যা কিছু আমার দৃষ্টিতে পড়েনি, অ্যাজ এ জার্নালিস্ট আমি তো প্রতিহিংসা পরায়ণ হয়ে অহেতুক কোনো মন্তব্য করতে পারি না। আমার উপরে অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাই বলে তো আমি বলতে পারি না যে কারাগারে লাশ পড়ছে, কারাগারে বিষ মেশানো হচ্ছে খাবারে। আমি তো যা দেখিনি আমি সেটা অনুমান করে কি করে বলবো? এখন এই কথাগুলো যারা বলছেন তাদের বিরোধিতা করা বা তাদের সঙ্গে দ্বিমত পোষণ করাটা কি মানে সরকারের পক্ষে কথা বলা হয় এরকমটা মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে কেউ মনে করতে পারেন। না, সেরকম নিশ্চয়ই না। নির্জন কেমন মানে কেমন বোধ করছেন? নিরাপদ বোধ করছেন এখন? আমি তো রাজনীতি বা এমন কিছু বুঝি না। আমি বাংলাদেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমি ভালোবাসি, যারা আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন। তাদের সম্পর্কে আমি জেনেছি। আমার স্কুলে যেতে এখন একটু সমস্যা হয়। স্কুলে যাচ্ছি না কিছুদিন। স্কুলেও 2 দিন ধরে স্কুলে যাওয়া হয় না। এটাই আমার একটু ভয় যে রাস্তায় বের হতে। স্কুলে যাচ্ছেন না কেন? স্কুলে যাচ্ছি না এখন অনেকেই বলছে যে যে কিছুদিন অফ রাখতে, যদি রাস্তায় কোনো বিপদ হয় বা এমন কিছু, যে এমন একটি ঘটনা ঘটলো, হয়তোবা কেউ পিছনে থাকতে পারে যে আমাকে জেরা করার জন্য, তাই এখন কিছুদিন স্কুল অফ রাখছি। আর ঘরে ভয় লাগে? বাবা মা কি সাহস দেয়, নাকি বাবা মাও বলে একটু চুপচাপ থাকো, ঘরে থাকো? না, বাবা মা সাহস দেয়, বাবা মা ভয় দেখায়।